সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর তৃতীয় পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তবে গাইস, ভিডিও শুরুর আগে একটা ব্যাপার শেয়ার করছি। এই সিরিজটার এক্সপ্লেন অনেকেই খুঁজে, কিন্তু বাংলা বা হিন্দিতে এর তেমন কোনো এক্সপ্লেন নেই। আমি অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। হ্যাঁ আছে, তবে সর্বোচ্চ 2 থেকে 3টা পর্ব আছে। তো আমি চিন্তা করলাম এত সুন্দর একটা সিরিজ কেউ কেন এক্সপ্লেন করছে না। যাই হোক, এখন থেকে আমি এই সিরিজটা শেষ করার প্ল্যান করেছি। তবে এর এপিসোড হচ্ছে 16টা, কিন্তু আমি এর 32টা ভিডিও দেবো, মানে একটা এপিসোড 2 ভাগ করে দেবো। তাহলে চলো এবার আমরা মূল ভিডিওতে যাই। তো এই পর্বের শুরুতে আমরা দেখি মিনসে ঘুমিয়ে আছে। তখন নাহিদু তাকে ডাক দিয়ে ওঠানোর চেষ্টা করে। এতে মিনসে চোখ খুলে দেখে নাহিদু স্কুলের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটা আসলে তার স্বপ্ন ছিল। তো বর্তমানে নাহিদু তাকে তাড়াতাড়ি উঠতে বলে, কিন্তু মিনসে উঠতে চায় না। এতে নাহিদু রেগে গিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসো এখনই। তো এরপর তারা দুজনে ম্যাসাজের জন্য ডাক্তারের কাছে যায়, কারণ অনেক দিন ধরে মিনসে ব্যালেরিনা প্র্যাকটিস করছে না, তাই তার বডি স্ট্রাকচার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর এরপর তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে যায়। তখন মিনসে মানে নাহিদুর মেয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি ফেন্সিং ছেড়ে দিলে কেন? তুমি হয়তো এতে তেমন ভালো ছিলে না, তাই না? এখন এই কথা শুনে নাহিদু রেগে যায় আর ভাবে, কিরে আমার মেয়েকে না এই কথা বলছে। কিন্তু গাইস, আমরা জানি যে সে আসলে কেমন ফেন্সিং প্লেয়ার ছিল। আর তারপর সে জানায়, আমি ফেন্সিং এ অনেক ভালো ছিলাম, আর আমি ফেন্সিং করতে প্রচুর ভালোবাসতাম, কারণ এটা আমাকে অনেক আনন্দ দিত। তো এরপর আমাদের আবারও 1998 সালে নিয়ে যাওয়া হয়, যেখানে ইজিন ওয়াশরুমের দরজার কোড বের করে, আর তারপর সেই কোডটা নিউজ পেপারের সাথে নাহিদুর বাসায় ছুঁড়ে মারে। আর নাহিদু তখন এরকমটা দেখে ব্যাপক খুশি হয়। এখন এদিকে ইজিন যেই বাসায় ভাড়া থাকে সেখানে সে বাইরে একটু বসেছিল। ঠিক ওই সময় ওই বাড়ির মেয়ে বা যাকে আমরা সেউং নামে চিনি, তো সে দেখে ইজিনের গেঞ্জিতে TYBS লেখা, আর এটা দেখে সে বেশ অবাক হয়। এবং তখন এই ব্যাপারে জানতে চাইলে ইজিন বলে, এটা আমরা স্কুলে বানিয়েছিলাম, কারণ আমিও তোমার স্কুলে পড়তাম। এখন এই কথা শুনে সিউং তার নাম এবং কোন ব্যাচ সেটাও বলে। তখন ইজিন বলে, আমি 20তম ব্যাচে ছিলাম। এর মানে গাইস, ইজিন এই মেয়ের থেকে অনেক সিনিয়র। যাই হোক, সিউং তাকে বলে, আপনি তো অনেক ধনী পরিবারের ছেলে। ইজিন বলে, হ্যাঁ একসময় ছিলাম। সে বলে, তার মানে আপনারা এখন দেউলিয়া হয়ে গেছেন, তাই না? এবং এরকম আরো বেশ কিছু কথার পর ইজিন চলে যায়। তো পরের দৃশ্যে আমরা দেখি প্র্যাকটিসের সময় কোচ সবাইকে জানাচ্ছে আগামী 6 মাস পর কম্পিটিশন শুরু হবে, আর সেরা 8 জন সেখানে যাবে। তো সে নাহিদুকে জিজ্ঞেস করে, তোমার র্যাঙ্ক 26, তাই না? তুমি মাত্র 2টো পজিশনের জন্য বাদ পড়েছো, তবুও ইউরিমের পর তুমি সবচেয়ে ভালো খেলো। এখন এটা শুনে ইউরিম মন খারাপ করে, যে তাই বলে আমার সাথে তুলনা করবে। যাই হোক, পরের দিন সবাই যখন ক্লাসে বসে রয়েছে, তখন জিয়ং নাহিদুকে জিজ্ঞেস করে, তুমি তো ইউরিমের খুব কাছের, তাই না? তোমার ফেভারিট প্লেয়ারের সাথে ট্রেনিং নিতে নিশ্চয়ই খুব ভালো লাগে। কিন্তু নাহিদু এখানে খুব চিন্তিত থাকে, সে তার কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই স্যার ক্লাসে চলে আসে। তো তিনি দেখেন ইউরিমের কাছে বই নেই, তাই শাস্তি হিসেবে তাকে বাইরে লিন ডাউন করে রাখে, সাথে আর যার যার বই নেই তাকেও বাইরে যেতে বলে। এদিকে নাহিদুও বাইরে যেতে শুরু করে, কারণ তারও বই নেই। ঠিক তখনই জিয়ং তার নিজের বইটা তার বেঞ্চে ছুঁড়ে দেয়, ফলে নাহিদু বই পেয়ে যায়। আর জিয়ং নিজে বাইরে চলে আসে, কারণ আমরা জানি সে ইউরিমকে লাইক করতো, তাই এই সুযোগটাই সে কাজে লাগায়। এখন তারা দুজনেই বাইরে শাস্তি হিসেবে বসে আছে। তখন জিয়ং আর ইউরিম কথা বলতে শুরু করে এবং দুজন দুজনের নাম বলে। আর হঠাৎ ইউরিমের পায়ে ব্যথা শুরু হয়, তাই জিয়ং জিজ্ঞেস করলে সে বলে, আমার একটু চোট লেগেছে, তাই পায়ে ব্যথা করছে। এখন এই কথা শুনে জিয়ং ক্লাসের জানালা খুলে দেয় আর স্যারকে বলে, স্যার আমাদের দেশের গোল্ড মেডালিস্ট ইউরিম পায়ে তার ইনজুরি, তাই দাঁড়িয়ে থাকা তার সমস্যা হচ্ছে। আপনি কি আমাদের দাঁড়িয়ে থাকার শাস্তি দিতে পারেন প্লিজ স্যার? তো স্যার বলে ঠিক আছে। আর এরপর তারা দুজন দাঁড়িয়ে যায়, ফলে ইউরিম তাকে ধন্যবাদ দেয়। তবে জিয়ং ভাবতে শুরু করে মেয়ে হয়তো পড়ে গেছে। যাই হোক, এই ব্যাপারে আমরা পরে জানতে পারবো। এদিকে ক্লাসে আবার সেউং নামের যে ক্যাপ্টেন মেয়েটা ছিল, সে নাহিদুকে একটা চিঠি ছুঁড়ে দেয়, আর চিঠিতে লেখা থাকে, চলো আজকে লাঞ্চ করি। তখন এটা দেখে নাহিদু খুব খুশি হয়। তারপর তারা দুজনে রেস্টুরেন্টে যায় খেতে। শিয়ং বলে, তুমি কি এখানে আগে কখনো এসেছিলে? তো নাহিদু বলে, হ্যাঁ আগে আমি এখানে প্রতি শনিবার করে আসতাম। আর তখন তার পুরোনো দিনের কথা মনে পড়ে। তো আমরা দেখি সে প্রতি শনিবার এখানে খেতে নয়, বরং ইউরিমকে দেখতে আসতো, কারণ এই রেস্টুরেন্টটা ইউরিমের মায়ের। আর এটা মনে করে নাহিদুর মনটা খারাপ হয়ে যায়, কারণ এখন ইউরিম তার সাথে ভালো করে কথা অবধি বলে না। যাই হোক, তখন শিয়ং জিজ্ঞেস করে, তুমি বলেছিলে তুমি ইজিনকে চেনো, ওর সাথে তোমার সম্পর্ক কিরকম বা কিভাবে চেনো তাকে? তো নাহিদু বলে, সম্পর্ক
সম্পর্ক বলতে সেরকম কিছু না, জাস্ট আমরা ভালো বন্ধু এই আর কি। শিউং বলে ও আচ্ছা, আসলে ইজিন আমাদের বাড়িতেই ভাড়া থাকে আর আমি সেই বাড়ির মেয়ে। তখন এটা শুনে নাহিদু অবাক হয়ে যায় আর বলে মানে তুমি তো আমার একদমই কাছেই থাকো, আমিও পাশেই থাকি। তারপর শিউং বলে দেখো ইজিন আমার সিনিয়র আর আমি আমার থেকে মাত্র 1 বছর এগিয়ে থাকা মানুষদের একটু ভয় পাই। তো নাহিদু বলে আরে চিন্তা করো না, সে খুব ভালো মানুষ, সে কিছুই করবে না। তো এদিকে ইজিন তার ভাইয়ের সাথে বার্গার খেতে যায়। তো যখন তার ভাই বসে আছে ঠিক তখনই তার স্কুলের কিছু ছেলে সেখানে চলে আসে আর তারা তাকে বিরক্ত করতে শুরু করে। তখন এরকম দেখে তার ভাই ইজিন এগিয়ে আসে আর বলে কিরে তোরা সবসময় আমার ভাইকে বিরক্ত কেন করিস? তোরা কি জানতি না যে তার একটা বড় ভাই আছে? তোদের একটাবার অন্তত ভাবা উচিত ছিল যে তার ভাই রেগে গেলে কি করতে পারে। তো গাইস এতে ছেলেগুলো ভয় পেতে শুরু করে। তো ইজিন বলে পরের বার যদি দেখি তোরা আমার ভাইকে বিরক্ত করছিস তাহলে আমি তোদের টিচার বা প্যারেন্টসের কাছে যাব না, আমি নিজেই তোদের শেষ করে দেবো, এটা মাথায় রাখবি। এরপর তারা সরি বলে সেখান থেকে চলে যায়। তারপর ইজেন তার ভাইকে বুঝায় তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই এবং দুজনেই তখন বার্গার খেতে শুরু করে। তখন হিউন বলে মা বাবাকে খুব মিস করছি, কিন্তু আমি কি বা আর করতে পারি। তো এতে ইজিনও কিছু বলে না এবং চুপ করে থাকে। এরপর আমরা দেখি নাহিদু আর একটা মেয়ে ফেন্সিং প্র্যাকটিস শেষ করে বসে আছে আর নাহিদু ইউরুমের দিকে তাকিয়ে থাকে। তো সে ইজিনকে মানে মেয়েটাকে বলে যাই হোক না কেন আমি একদিন ন্যাশনাল টিমে অবশ্যই ঢুকবো, একদিন এটা আমি করেই দেখাবো। তারপর মেয়েটাকে জিজ্ঞেস করে আমাদের সিনিয়ররা রাতে ট্রেনিং করতে দেয় না কেন? তো মেয়েটা বলে তিনি চান না এখানে তার সে ভালো কেউ খেলুক। নাহিদু বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার। আর মেয়েটা বলে আমরা একবার স্যারের কাছে বলেছিলাম এই ব্যাপারে, ফলে তার জন্য আমরা সবাই শাস্তি পেয়েছিলাম। তখন এটা শুনে নাহিদু ব্যাপক চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে এসে বলে ফুল হাউস ভলিউম 12 আজকে বের হয়েছে। আর এই কথা শুনে ইউরিম আর নাহিদু মারাত্মক অবাক হয়ে যায়, সাথে এত বেশি খুশি হয় যেটা বলার মতো না। যাই হোক এরপর তারা দুজনেই যেতে শুরু করে বুক স্টোরের দোকানে। তো প্রথমে ইউরিম একটা দোকানে যায় তবে সেই বই পায় না আর তখন তার মনে পড়ে ইজিনের দোকানের কথা, মানে ইজিন তো সেখানে জব করে যেটা আমরা জানি, তাই সে ছুটতে শুরু করে সেখানে। দুজনেই বইটা পাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো ইজিনের বুক স্টোরে ইউরিমের আগে নাহিদু পৌঁছায় আর বলে ফুল হাউস ভলিউম 12। ইজিন বলে হ্যাঁ এটা বেরিয়েছে কিন্তু সবগুলো ভাড়া হয়ে গিয়েছে, ভলিউম 12 বের হয়েছে আর তুমি কি না আমার কথা একবারও মনে করোনি? আমি কি তোমার কাছে এতটাই গুরুত্বহীন? ইজিন বলে দেখো আমি চেষ্টা করেছিলাম কিন্তু রাখতে পারিনি। কিন্তু গাইস ইজিন আসলে আগেই একটা কপি লুকিয়ে রেখেছিল আর সেটা দেখে ফেলে চালাক নাহিদু এবং ইজিন এটা বুঝতে পেরে সেটা লুকানোর চেষ্টা করে। আর নাহিদু এই ব্যাপারে জানতে চাইলে ইজিন কিছুই বলে না। আর তখনই গাইস সেখানে চলে আসে ইউরিম। এতে দুজন দুজনকে দেখে হয়ে যায় শক যে কি রে সে এখানে কেন। আর বেচারা ইজিন তো ফেসে যায় যে কি ঝামেলায় পড়লাম আমি। নাহিদু বলে ও আচ্ছা এইবার বুঝেছি, তাহলে তুমি ওর জন্যই বইটা রেখে দিয়েছিলে, বাবা খুব ভালো। তখন ইউরিম ইজিনকে জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো, কিন্তু কিভাবে? ইজিন বলে দেখো মেয়েরা তোমরা শান্ত হও। ইউরিম বলে আমি তো আগে থেকে বলেছিলাম বইটা রিজার্ভ করে রাখতে, তাহলে এটা অবশ্যই আমার হওয়া উচিত। নাহিদু বলে না না এখানে এমন নিয়ম চলে না যে আগে আসে বইটা তার হয়ে যায়, আর তাছাড়া আমি হলাম এখানে নিয়মিত কাস্টমার, কি তাই না ইজিন? ইউরিম তাকে জিজ্ঞেস করে তো এখন বইটা তুমি কাকে দেবে? তো পরিস্থিতি এরকম দেখে ইজিন বইটা ছিঁড়ে ফেলতে চায় কিন্তু তারা দুজনেই সেটা পাকড়ে ফেলে। তো শেষে ইজিন ইউরিমকে সরি বলে আর জানায় নিয়ম অনুযায়ী যে আগে আসবে সে পাবে। তো নাহিদু যেহেতু আগে এসেছে তাই এই বইটা সেই পাবে। আর এই কথার পর নাহিদু ছো মেরে বইটা নিয়ে নেয় আর ইউরিমের সামনে বইটা পড়েও এমন ভাব করে যেন স্পেশাল কিছু রয়েছে বইটাতে, সাথে সেই রকম পার্ট নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইউরিম বলে তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? ফলে গাইস ইউরিমের প্রচুর মন খারাপ হয়। তো রাতে ইজিন ইউরিমকে বাড়ি পৌঁছে দিতে আসে। তখন ইউরিম তাকে বলে তোমাকে নাহিদুকে খুব কাছের মনে হচ্ছিল, কিন্তু দেখো আমি ওকে মোটেও পছন্দ করি না, তাই তুমি তার কাছাকাছি যেও না। আর তুমি তো আমার প্রথম প্রেম ছিলে তাই না, তাই আমার জন্য এতটুকু তো করতেই পারো। ইজিন বলে তাহলে তোমাকে একটা কথা বলি, তোমার প্রথম প্রেম আসলে আমি ছিলাম না, ছিল আমার স্পোর্টস কার। তার আগে তুমি আমাকে সবসময় লুজার মনে করতে। তখন ইউরিম আর কিছু বলতে পারে না এবং এরকম আরো বেশ কিছু কথা হয় তাদের মাঝে। এদিকে নাহিদু বাড়িতে শুয়ে ভলিউম 12 এর বইটা পড়ছে আর ভীষণ খুশি হচ্ছে যেন না পাওয়াকে খুঁজে পেয়েছে সে। পরের দিন কোচ সবাইকে বলে আমাদের টিম থেকে একজন ন্যাশনাল টিমে কম্পিট করবে আর তখন সে নাহিদুর নাম নেয়। সাথে এটাও বলে তোমার উপরের দুজন ফেন্সার বাদ পড়েছে, একজন ফেন্সিং
ছেড়ে দিয়েছে কারণ তার স্কুল তাদের ফেন্সিং টিম বাদ করে দিয়েছে, আর একজন ছেড়ে দিয়েছে কারণ তার পরিবারের সামর্থ্য নেই। তাই সেই কারণেই তুমি যোগ্যতা অর্জন করেছো। যদিও তুমি 26তম র্যাঙ্কিংয়ে আছো আর এই সুযোগটা তোমার অবশ্যই কাজে লাগানো উচিত। তখন এটা শুনে নাহিদু অবাক হয়ে যায়, সাথে একটু খুশিও হয়। তবে ইউরিমের এটা একদমই ভালো লাগে না, আর তার কারণটা আমরা সবাই জানি। তো এরপর রাতে নাহিদু যখন বাড়ি ফিরেছিল তখন সাইকেলের সাথে ধাক্কা লাগা থেকে একটুর জন্য বেঁচে যায় সে। মানে কোনো বড়সড় গাড়ি ছিল না, জাস্ট একটা সাইকেল। পরে সে ভাবতে থাকে যে এইবার সে ভালোভাবে কম্পিটিশন করবে। তখন তার চোখ পড়ে ইজিনের বাড়ির দিকে, মানে ইজিন যেখানে ভাড়া থাকে। তো নাহিদু দেখে একজন লোক এসে ইজিনের খোঁজ করছে, আর এরকমটা দেখে বা শুনে সে ছুটে চলে আসে ইজিনের কাছে আর বলে, আরে ইয়ার তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, তোমার একজন পাওনাদার তোমাকে খুঁজতেছে। আর এই বলে তাকে লুকিয়ে রেখে সে নিজে বসে পড়ে স্টোরে। তখন সেই লোকটি এসে ইজিনকে খুঁজতে লাগে, কিন্তু নাহিদু তাকে সেই সুযোগ দেয় না আর বলে, এখানে একমাত্র আমি জব করি, আর কেউ নেই এখানে। তাই লোকটি সরি বলে সেখান থেকে চলে যায়। তো এরপর ইজিন বের হয় এবং দুজনে বাসা ফিরতে শুরু করে, সাথে টুকটাক গল্প। এবং ইজিনকে হেল্প করতে পেরে নাহিদু অনেক হ্যাপি ছিল। এর জন্য অবশ্য ইজিন তাকে ধন্যবাদও জানায়। তো এক পর্যায়ে নাহিদু বলে, তুমি জানো আমি ফেন্সিংয়ে ইন্টারন্যাশনালে সুযোগ পেয়েছি, এবার আমি ভালো করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তাই এখন তুমি আমাকে কংগ্রাচুলেশন বলবে। তখন ইজিনও তাই করে এবং এরপর নাহিদু সেখান থেকে চলে যেতে লাগে। তো এখন ইজিন একটা লেটার দেখতে পায় এবং সেটা দেখে সে হতভম্ব হয়ে পড়ে আর দ্রুত বেরিয়ে পড়ে। আর তাকে দেখে নাহিদু অবাক হয়ে যায় যে ইজিন এমনি ছুটলো কেন, কিন্তু পরক্ষণেই তার চোখ পড়ে ওই লেটারের উপর। আর সেটা দেখে সে পুরাই শকড হয়ে যায়, কারণ এটা ছিল ইজিনের বাবার লেটার এবং সেই লোকটা ইজিনের বাবা ছিল। কিন্তু নাহিদু ভেবেছিল লোকটা টাকা নিতে এসেছে। তো নাহিদু ভাবে তার জন্যই ইজিন তার বাবার সাথে মিট করতে পারলো না, তাই সে নিজেও সেই লোককে খুঁজতে বেরিয়ে পড়ে, সাথে ইজিনও। কিন্তু সেই লোককে বা ইজিনের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এভাবেই এই পার্ট শেষ হয় এবং খুব শীঘ্রই এর পরের পার্ট আসবে। গুড বাই।